নমস্কার। আমি মানে এখন জাস্ট রুমে ঢুকলাম। আমরা সবাই জানেন, আমার কথাটা শুনতে পেলে একটু কমেন্ট করবেন কাইন্ডলি। আমার কথা যদি শুনতে পাওয়া যায় একটু কমেন্ট করবেন। আমি এইমাত্র কলকাতা মানে আজকে যে বঞ্চিত যুব সমাজ যে মিছিল ডেকেছিল সেখানে গিয়েছিলাম, একটু ব্যক্তিগতভাবে গেছিলাম। সেখান থেকে জাস্ট রুমে ঢুকলাম। যেহেতু সপ্তাহে একটা আমাদের বলা ছিল যে একটা লাইভ করব, সেই যেহেতু হবু শিক্ষক মানে সময় সম্পর্কে অবশ্যই জ্ঞান থাকতে হবে, তাই আমি আর ড্রেস ফ্রেশ না হয়ে আমি লাইভে এলাম। আজকে এই অবস্থায় আপনারা রাজপথে দেখেছেন। গতকাল রাতে ফিরেছি, গতকাল রাতে পরশদ থেকে প্রায় বাড়ি ফিরতে ফিরতে 12টা সাড়ে 12টা বেজে গেছিল। আবার আজ আবার 8টা ট্রেনে বেরিয়ে পড়লাম। কেন গেছিলাম, কোথায় গেছিলাম, কেন বলা হয়নি, এই বিষয়টা আমি একটু ক্লারিফিকেশন দেব। কারণ 23 জেলা সংঘবদ্ধ সংগঠন বলতে গেলে 2022 প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্য মঞ্চ। তো আমি আজ কোন মিছিলে গেছিলাম, কাদের মিছিলে গেছিলাম, কেন গেছিলাম, এই বিষয়টা একটু বলবো আমি। কারণ 23 জেলায় যেহেতু এই লাস্ট সব আসবো। লাস্ট এই 1.5 বছর, সে গত বছরের মার্চ মাস থেকে লাস্ট 1.5 বছর যদি কলকাতার রাজপথে কেউ আন্দোলন করে থাকে, তাহলে 2022 টেট পাস ডিএলএড ঐক্য মঞ্চ 23 জেলা তারা আন্দোলন করেছে। একটা কথাই যদি কলকাতা পুলিশের কাছে, হাওড়া পুলিশের কাছে জিজ্ঞাসা করা হয় কারা আন্দোলন করেছে, কারা ইন্টারভিউয়ের দাবিতে রাজপথে নেমেছে গত 1.5 বছর, কারা কষ্ট করেছে, কারা দুবার ধর্ণা করেছে করুণাময়ী বাস স্ট্যান্ডের সামনে, কারা ঐতিহাসিক বিকাশ ভবন অভিযান করেছে, কারা এপিসি ভবনের অভিযান করেছে, শুধুমাত্র মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য। আজকে নাম কিন্তু আসবে 2022 প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্য মঞ্চ। আজকে মিছিলটা কারা করেছিল সে বিষয়টা বলবো। আজকে মিছিলটা সম্পর্কে আমার কোনো ব্যক্তিগত কোনো ধারণা ছিল না যে এই মিছিলটার পিছনে কারা আছে। তবে আমার কাছে বেশ কয়েকটি পোস্টার এসেছিল, অনেকে রিকোয়েস্ট করেছিল, অনুরোধ করেছিল, দাদা তোমাকে আসতে হবে 22-এর মুখ হিসেবে, যেহেতু তুমি সে প্রথম থেকে আন্দোলনে আছো তোমাকে আসতে হবে। তো কারা আন্দোলনটা করেছে পরে বুঝলাম, যারা করেছে তারা কিন্তু কোনোভাবে আমাদের ঐক্যমঞ্চকে কোনোভাবে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করেনি। আদৌ কি কর্মসূচি, আজকে মিছিলে গিয়ে দেখলাম কারা এই মিছিলটা পরিচালনা করেছে। তো তারা সবাই আমাদেরকে চেনে যারা আছেন। তো আমাদের কিন্তু কোনোভাবে ঐক্যমঞ্চের সাথে কিন্তু যোগাযোগ করেনি। কিন্তু ঐক্যমঞ্চই কিন্তু একমাত্র সক্রিয় সংগঠন ছিল গত 1.5 বছর রাজপথে। আপনারা সবাই জানেন, যারা এই লাইভ দেখছেন সবাই জানেন কারা ইন্টারভিউয়ের দাবিতে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য রাজপথে ছিল বা থাকে। তো আজকে আমি কেন গেছিলাম, সবাইকে কেন যেতে বলিনি, সেই প্রসঙ্গটায় আসছি। আমরা 27 তারিখের ব্যাপারটা জানেন। 27 তারিখের কর্মসূচিটা নবান্ন অভিযান বা আরো এক্সট্রা কর্মসূচি করতে গিয়ে যারা গেছিল তাদের কিভাবে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে। তো কলকাতার রাজপথে নামার আগে কারা ডাকলো আন্দোলনটা, হয়তো আমি বা ঐক্যমঞ্চ যদি বলি হয়তো 1000 জন পথে নামবে। কারণ সবার বুকে কিন্তু একটা অসন্তোষের জ্বালা কিন্তু সবার মধ্যে আছে, অসন্তোষের আগুন কিন্তু বুকে আছে। কিন্তু আজকের মিছিলটা সম্পর্কে আমার ধারণা ছিল না কারা, আমার কোনোরূপ ধারণা ছিল না এরা কারা, কারা পারমিশন করছে, কারা মিছিল করছে। আমি গেছিলাম দেখতে। তো গিয়ে দেখলাম যারা পরিচালনা করছে আমার চেনা, আমাদের ঐক্যমঞ্চেরও চেনা জানা, কিন্তু আলাদা করে কিন্তু আমাদের কোনোভাবে ডাকা হয়নি বা কোনোভাবে আলোচনা হয়নি। যারা ছিলেন কোনোভাবে আলোচনা করেননি যে পুরো কর্মসূচিটা কিভাবে কর্মসূচিটা করা হবে, কিভাবে যাওয়া হবে, কখন আসবে সবাই, এ বিষয়ে কিন্তু কোনো ধারণা আমাদের ছিল না। তাহলে আমি কি করে আপনাদেরকে আসতে বলি? আমি নিজে যেতে পারি আমার দায়িত্বে। তবে পরিষ্কারভাবে বলছি, যারা আমার কাছে জিজ্ঞাসা করেছে, আমি কাউকে কিন্তু আমি নেগেটিভ কোনো কথা বলিনি, আমি বিরোধিতা করিনি। আমি বলেছি যারা প্রয়োজন হলে যেতে পারেন, নিজের স্বইচ্ছায় যেতে পারেন, নিজের দায়িত্বে যাবেন।
আমরা যখন মিছিল করব, আমরা যখন বার্তা দেব, মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য যখন অভিযান করব, তখন দায়িত্বটা আমাদের থাকবে। এই মিছিলটা পরবর্তীকালে আমি মিছিলে আজকে গেছিলাম, গিয়ে দেখলাম যারা করছে তো তাদের চেনা আমার চেনা জানা, তো আমাদের কোনোভাবে ডাকা হয়নি, তাই আমি নিজে কোনো বার্তা দিইনি। কারণ যে ছেলেটা কোচবিহার থেকে আসবে, যে দিদিটা কোচবিহার থেকে আসবে, জলপাইগুড়ি থেকে আসবে, আলিপুরদুয়ার থেকে আসবে, সে কিন্তু আমাদের মুখের দিকে তাকিয়ে আসবে। এবার কর্মসূচিটা পুরো ডিটেলস যদি আমি না জানি, কি করে আসতে বলি বলুন? মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য আজকে কম আন্দোলন করেনি, তাই আমি ব্যক্তিগতভাবে গেছিলাম। এর সাথে ঐক্য মঞ্চের কোনো যোগাযোগ নেই। আমি ব্যক্তিগতভাবে মনে হয়েছিল একটাবার দেখে আসি, বঞ্চিত সমাজ ডাক দিয়েছে, দেখা যাক। তো বঞ্চিতদের আরো পথে নামা ভালো ছিল। যেভাবে আশা করেছিলাম সেইভাবে কিন্তু পথে কিন্তু আমি দেখতে পেলাম না। আমরা যারা এসএলএসটি হয় না দীর্ঘদিন, আপার হয় না দীর্ঘদিন, আইসিডিএস হয় না দীর্ঘদিন, এই বিষয়ে আমি বলি যারা বঞ্চিত সত্যি মনে করেন রাজপথে নামা আজ দরকার ছিল, সেই অনুপাতে কিন্তু যেভাবে যতগুলো সংগঠন কিন্তু আজকে দেখছিলাম গিয়ে, যতগুলো সংগঠনের ব্যানার আছে, ততগুলো সংগঠন যদি সেইভাবে আসতো, আজকে কলকাতা পুরো অবরুদ্ধ হয়ে যেত। কিন্তু সেইভাবে আমি দেখতে পাইনি। সেই রকম ভাবে আমি চাই বঞ্চনার বিরুদ্ধে মিছিলে আপনারা আসুন, সবাই আসুন, এবং যারা এই মিছিলটা পারমিশন করবেন তাদেরও পুরো ডিটেলসটাও সবার সামনে তুলে ধরার দরকার আছে। তো বঞ্চিতরা পথে নামার দরকার। যেভাবে বঞ্চনার শিকার আমরা, সেই অনুপথে কিন্তু আজকে কেউ পথে নামিনি। আমি কোনো বিরোধিতা করছি না। আমার কাছে যারা যারা জিজ্ঞাসা করেছে, দাদা এই যে পোস্টার ঘুরে বেড়াচ্ছে আমি কি যাব, আমি বলেছি নিজের ইচ্ছায় যাবেন, ঐক্য মঞ্চের সাথে যুক্ত না। কারণ ঐক্য মঞ্চ একটা সক্রিয় সংগঠন, এই ঐক্য মঞ্চের সাথে কিন্তু কোনোভাবে যোগাযোগ করেনি আজকে যারা মিছিল করেছিল। আমি গিয়েছিলাম আমার ব্যক্তিগত কারণে, আমার ব্যক্তিগত কাজে, আমার দেখার ইচ্ছে ছিল, তাই গেছিলাম। এর সাথে ঐক্য মঞ্চের 2022 প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্য মঞ্চ এর সাথে কোনোভাবেই যুক্ত নয়। প্রথম গেল। আর আমরা সব সময় আমরা চাই যে দূর থেকে যে ছেলেটা আসবে, মুর্শিদাবাদ থেকে যারা আসবে, সবাই তো কেউ কি আর বলুন, সবাই কি আর আমরা কোটিপতি ঘরের কেউ? তো বারবার কেন খরচ হবে? আমি এইটা বলতে চাইছিলাম না। আমরা ইতিমধ্যে আজকেও শুনানি হয়েছে, আমরা কিন্তু আইনি পথে আমরা চাইছি 9 তারিখ থেকে একটা ধারাবাহিক আন্দোলন, ধারাবাহিক কর্মসূচি রাখতে চলেছি আমরা। এটা অনেক আগেরই ব্যাপার, আপনারা যারা জানেন দেখতে পাবেন। আমরা কিন্তু অলরেডি আইনি পথে আছি। আশা রাখছি 9 তারিখ থেকে একটা ধারাবাহিক কর্মসূচি আমরা রাখব। এবার একজন যে মুর্শিদাবাদ বা মালদা বা দিনাজপুর, 2 দিনাজপুর বা আলিপুরদুয়ার বা কোচবিহার, জলপাইগুড়ি থেকে বারবার কি খরচ করে কারোর আসা সম্ভব হয় বলুন? আমরা বেকারত্বের যন্ত্রণায় আমরা আছি। আমরা চেয়েছিলাম কোনো আন্দোলন করব না, আমাদের নোটিশটা এবার দেওয়ার দরকার। আন্দোলনটা আমাদের উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য বঞ্চনাটার সমাধান করা। কিন্তু গতদিন পর্ষদে যেটুকু গেলাম, যেটা বলা হলো, পর্ষদ যেটুকু চিন্তা ভাবনা, সহজে কিন্তু ইন্টারভিউ নোটিশ দেবে না, এটা আমি বলে দিলাম পরিষ্কারভাবে। আমাদের ওয়েবসাইটে ফলো করতে বলছেন, ওয়েবসাইট, হ্যাঁ আমাদের ওয়েবসাইট ফলো করতে বলছেন, শুনতে পাচ্ছেন না বলছেন, আমাদের ওয়েবসাইট ফলো করতে বলছেন। একটা চাকরি প্রার্থী দিনে কতবার ওয়েবসাইট ফলো করতে পারে বলতে পারেন? কতবার ওয়েবসাইট ফলো করতে পারে? এটা কি কারণে বলছে? ওয়েবসাইট ফলো করুন, সেখানে পেয়ে যাবেন। তারপরেই কিন্তু আমরা ভাবলাম ঐক্য মঞ্চ থেকে যে আমাদের আইনি পথে যেতে হবে। তার আগের থেকেই করা ছিল, তারপর থেকে কিন্তু আজকে শুনানি হয়েছে। একটু আগামী দিনে 9 তারিখ থেকে কিন্তু আমরা 2-3 দিনের মতো টানা কর্মসূচি রাখবো, যতক্ষণ না পর্যন্ত মুখ্যমন্ত্রী আমাদের বার্তা না দিচ্ছেন। আমরা কিন্তু আইনি পথে কিন্তু লড়াই জারি রাখবো। আমাদের ইন্টারভিউ নোটিশ পুজোর আগে চাই। কোনো রূপ বাহানা নয়, কোনো থার্ড ফেজের 20 জন নয়, কোনো 20-22 নয়, কোনো 5%, কোনো কিছু দরকার নেই। আমাদের সেপ্টেম্বরে নোটিশ চাই। আপনারা কি পারবেন আসতে?
মিছিল করলেন, মিছিল হলো, সবাই আসলো, বাড়ি চলে গেলাম। কি হলো? আমি যাব, মিছিল যে আন্দোলন হবে আমি সামনে থাকবো। আর জীবনের মূল্যবান সময়টা এমনি চলে গেছে, আর আর সেইভাবে ভালো লাগছে না। আজ গেছিলাম, আবারও বলছি, আজকে গেছিলাম, আমার নিজের একটু দেখার ইচ্ছে ছিল যে সারা বঞ্চিত যুব সমাজ, আমরা তো শুধু 2022 স্টেট আমরাই তো আন্দোলন করেছি সংঘবদ্ধভাবে, সারি দিয়ে ভ্রাতৃত্ববোধ বজায় রেখে একটা নির্দিষ্ট গতিতে, একটা নির্দিষ্ট দাবিতে আমরা আন্দোলন করেছি। আজ ভেবেছিলাম হয়তো বাংলার যুব সমাজ কলকাতার রাজপথ অবরুদ্ধ করে দেবে, কিন্তু যুব সমাজ সেভাবে কিন্তু রাজপথে আজকে নামেনি। এটা কিন্তু খুব দুঃখজনক। আপার কত বছর হয় না, আপার প্রাইমারি এসএলএসটি কত বছর হয় না। বাড়িতে বসে থাকবেন কিন্তু রাজপথে নামবেন না, নিজেকে বঞ্চনার দিকটা তুলে ধরবেন না। আমি এসএলএসটি আপাতদের বলছি। নিজেকে বঞ্চিত প্রমাণ করতে গেলে তো রাজপথে নামতেই হবে। আজ সবার লক্ষ্য প্রাথমিক, বিএডরাও প্রাথমিক, তারা পথে নামবে না, তারা ঘুরপথে ডিএলএড করে আমাদের প্রাথমিকে আসতে হবে। পরিষ্কারভাবে জানাচ্ছি, কতজন বিএড আছে এটা আমাদের জানার উদ্দেশ্য নয়, আমার কথাগুলো প্রত্যেকটা মিনিং আছে। আমরা ইচ্ছে করলে খুব দ্রুত আপনারা জানতে পারবেন কতজন বিএড ডিএলএড আছে, কিন্তু উদ্দেশ্য সেটা নয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে বিএড এর সার্টিফিকেট বাতিল করা, একদম পরিষ্কার উদ্দেশ্য। কতজন আছে না, সার্টিফিকেট বাতিল করার পর পিডিএফ চাই আমরা। সার্টিফিকেট বাতিল করার পর কতজন বাতিল হলো এবং কতজন আছে তার পিডিএফ চাই আমরা। সার্টিফিকেট বাতিলটা প্রয়োজন, পর্ষদ ইচ্ছে করে ঢিলিমি করছে, এটা ইচ্ছে করে ঢিলিমি করছে পর্ষদ। আপনারা ভালো করে বুঝুন, একটা টেট নেওয়ার আগে পর্ষদ নোটিফিকেশন দিয়ে জানিয়ে দিল সাবজেক্ট টু আউটকাম দিয়ে যে এই প্রাথমিক টেটটা বিএডরা বসছে অনলি ফর যে মধ্যপ্রদেশের মামলায়, মধ্যপ্রদেশের বিএড ডিএলএড এর মামলা, এই রায়ের উপর নির্ভর করছে বিএড এর সার্টিফিকেট, বিএড এর পরীক্ষার ভবিষ্যৎ। এমপি মামলায় বিএডরা পরিষ্কার বেরিয়ে গেল, পরবর্তীকালে ক্লারিফিকেশন হলো, ফাইন খেলো বিএডরা প্রাথমিকে থাকবে না বলে। তাহলে যারা প্রাথমিকে যোগ্য নয়, যারা প্রাথমিকে বসার ক্রাইটেরিয়ার মধ্যে থাকছে না, তাদের সার্টিফিকেটটা কি করে থাকে? একটা আপনারাই বলুন। মনে করুন বিএড প্রাথমিকে বসার যোগ্য নয়, তাহলে সে কি তাদের সার্টিফিকেটটা কি ঠিক থাকলো? এটা কথাটা এইখানে, আমাদের লক্ষ্য ওটাই, বিএড এর সার্টিফিকেট বাতিল করে পিডিএফ প্রকাশ করা। আমরা সোশ্যাল মিডিয়া, ইউটিউবগুলো একটু কম ফলো করবেন। সাধারণ জিনিস, তথ্যগুলো উল্টো দিয়ে সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। একদম অথেন্টিক নিউজ ছাড়া এগুলো আমরা কেউ বিভ্রান্ত হবেন না। এখনো পর্যন্ত বিএড এর সার্টিফিকেট বাতিল এবং পিডিএফ এর কোনো বিষয় কিন্তু উঠে আসেনি। আরটিআই হয়েছে, যেটুকু আমি সমস্তটাই জানি, আরটিআই হয়েছে। আরটিআই এর তথ্য জানার আইনে, রাইট টু ইনফরমেশন অ্যাক্ট আইনে সেটা কিন্তু তুলে ধরবে। 22-এর কেউ একজন মামলা করেছে, তার তথ্যটা জাস্ট দেবে, সেখানে সার্টিফিকেট বাতিল বা পিডিএফ কে কোথায় কোন জায়গায় আছে এসব কিছু নয়। আগামী দিনে দেখতে পাবেন। আপনাদের যাদের কোনো সমস্যা যদি আমার বিষয়ে থাকে, বা আজকে আমি কলকাতা রাজপথে ছিলাম, সবাইকে নিয়ে কেন নামিনি, আমি পুরোপুরি ক্লিয়ার করতে পারলাম কি? একটু কমেন্ট করবেন। পরিষ্কার কথা বলছি, বঞ্চনার বিরুদ্ধে আমি, কিন্তু আজকে ঐক্য মঞ্চের ডাকে, আজকে আমি বিদেশগাজী যদি বলি, অন্তত কেউ না কেউ পথে নামবে, কিন্তু কাদের পথে নামতে বলবো, কাদের মিছিলে নামতে বলবো? তারা কি আমার সাথে যোগাযোগ করেছে? তারা কি ঐক্য মঞ্চের সাথে যোগাযোগ করেছে? আজকে ঐক্য মঞ্চের মতো একটা সক্রিয় সংগঠনকে বাদ রেখে বঞ্চিত সমাজ নাম দিয়ে মিছিল করছে, সেখানে আমি আপনাদেরকে আসতে বলতে পারি না। আমি কোচবিহার থেকে আমার দায়িত্বে আসতে বলতে পারি না। আমি পরিষ্কার বলেছি, যারা আমাকে মেসেজ করেছে, আমি কোনো বঞ্চনার বিরুদ্ধে যারা আন্দোলন করছে তাদের বিরুদ্ধে নয়। আপনারা যারা আসতে পারবেন নিজের ইচ্ছায় আসবেন, ঐক্য মঞ্চের সাথে যুক্ত নয়। আমার দেখার ইচ্ছে ছিল যারা মিছিলটা পরিচালনা করছে তাদেরকে চিনি আমি, কিন্তু আমাদের সাথে কোনো রূপ যোগাযোগ করেনি, এটা পরিষ্কার বলে দিলাম। এবং একটা ছেলে মেয়ে যারা বেকারত্ব যন্ত্রণায়, তারা একবার কোচবিহার জলপাইগুড়ি থেকে এসে আজকে একটা টাকা খরচ করে আসবেন রাত জেগে, আবার 9 তারিখে আশা রাখছে আমাদের, কিন্তু 9 তারিখে একটা ধারাবাহিক কর্মসূচি কিন্তু আছে, আবার 9 তারিখে আসবেন। আন্দোলনটা আমাদের লক্ষ্য নয়, আমাদের লক্ষ্যটা ইন্টারভিউ নোটিশ। সাথে থাকুন, পাশে থাকুন, এটুকুই। আর বিস্তারিত কিছু বললাম না, এটুকু বললাম
সরকারের কিন্তু সদিচ্ছা কতটা আছে এটা কিন্তু একটা চিন্তার বিষয়। কিচ্ছু বলার নেই, 12টা থেকে বসে আছি, 12টা থেকে কিচ্ছু বলার নেই। পর্ষদে 12টা থেকে বসে আছি, 12টা থেকে আমি একটা ফটো শেয়ার করেছি, সেখানে দেখুন 7:30 পৌনে 8টা পর্যন্ত বসে আছে। 8টাই ধরুন বেরোতে বেরোতে। আমি ছিলাম, পার্থজিৎ চলে গেছিল, সুভাষ ছিল, একটা বিশেষভাবে সক্ষম আমাদের সুভাষচন্দ্র বাগ লাইভ দেখছে। ও অসুস্থ ছিল বলে আমরা এই যে আইনি পথে যে আন্দোলন করার চেষ্টা করছি, টানা 3 থেকে 4 দিন টানা আন্দোলন করার চেষ্টা করছি, কর্মসূচি রাখার চেষ্টা করছি, সুভাষ অসুস্থ হওয়াতে কিন্তু মামলাটা আমরা তুলতে পারিনি। কারণ ও ঐক্য মঞ্চের সেক্রেটারি, ও সই না করলে মামলা উঠবে না। বিশেষভাবে সক্ষম আমাদের সুভাষচন্দ্র বাগ অসুস্থ ছিল বলে মামলাটা তুলতে পারেনি। আশা রাখছি 9 তারিখে আমাদের মহামান্য বিচারপতি যদি রায় দেন, আমরা কিন্তু ধারাবাহিক কিন্তু আন্দোলন করব। তখন আমরা মানসিকভাবে প্রস্তুতি নিন, যে করে হোক আমরা কিন্তু এর শেষ দেখে ছাড়ব। আমরা কিন্তু কর্মসূচি খুব গুরুত্বপূর্ণ জায়গায় কর্মসূচি, আমরা মানসিকভাবে প্রস্তুতি নিন। এই কর্মসূচি থেকে কিন্তু আমরা আমাদের ইন্টারভিউ নোটিশের দাবি একদম জোরালো হবে, শেষ পর্যায়ে হয় এবার নয় নেভার। এবার কিন্তু আমাদের নোটিশ চাই চাই চাই, পরিষ্কার কথা। রশিদ আলী হাসান বলে, তুমি ঠিক বলেছো। হ্যাঁ ভাই, কোচবিহার থেকে বলছে, কোচবিহার থেকে আজকে যাদের আসতে বলতাম কাল কি হবে। আর তাছাড়া সবচেয়ে বড় কথা, রাজপথে নামাটা কিন্তু আমাদের উদ্দেশ্য নয়। 27 তারিখের ব্যাপারটা আপনারা যারা একটু জানেন, দেখেছেন, যারা আন্দোলন করেছে, আরো এক্সট্রা কর্মসূচি করতে গিয়ে কত আইন বা আইনের বিমুখ কাজ হয়েছে শুনলাম, সেই বিষয়ে পদক্ষেপও নেওয়া হয়েছে। তো আজকে 22 স্টেটকে যদি আমাদের সাথে আলোচনা ছাড়াই যদি আমি একটা বার্তা দিতাম, ঐক্যমঞ্চ যদি একটা বার্তা দিত, সবাই আন্দোলনে আসো, কারা করছে, কোথায় যাবে, তারপরেও কোনো কর্মসূচি আছে কিনা, এটাই সেই কারণে কিন্তু আমি কাউকে ব্যক্তিগতভাবে বার্তা দিইনি। তবে আমার কাছে যদি কেউ জিজ্ঞাসা করে থাকে, দাদা আমি কি আন্দোলনে যাব, আমি বলেছি যে আপনারা যেতে পারেন, বঞ্চনার বিরুদ্ধে আন্দোলনে যেতে পারেন, তো যাবেন, নিজের দায়িত্বে যাবেন। কারা করছে আমি বলছি এই বিষয়ে আমার জানার, আমি জানি না কারা করছে, কি কর্মসূচি আছে সেটাও জানি না, কিন্তু সেটা আমি দেখতে আজ গেছিলাম। তো বঞ্চনার বিরুদ্ধে সবাই পথে নামুন, একটাই কথা বলবো, বঞ্চনার বিরুদ্ধে পথে নামুন, বাড়িতে বসে থাকবেন না। মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ তো চাইছে। আর সবচেয়ে বড় কথা, আমার গর্ব হয়, আমি এখনো সত্যি কথা সেই সকালে বেরিয়েছি, এখনো সেই জামা কাপড় দিয়ে আছি। আমার গর্ব হয় 2022 প্রাথমিক টেট পাস, টেট উত্তীর্ণ সমস্ত হবু শিক্ষক শিক্ষিকাদের দেখে, 2022 প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চকে দেখে। সেদিন বিকাশ ভবনে ঐতিহাসিক আইন অমান্য হয়েছিল, ঐতিহাসিক, এপিসি ভবনে হলো। এবার কিন্তু নোটিশ চাই, এবার কিন্তু নোটিশ চাই, এবার কিন্তু নোটিশ চাই। এর কোনো কথা, আমি গতদিনে আমি সুভাষচন্দ্র বাগ আমার লাইভ দেখছে ভাই, ছোট ভাই অসুস্থ, সেই অবস্থায় পর্ষদে বসে 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 সামনে বসে 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 কিছু বলার নেই, পর্ষদ কিছু বলার জায়গা নেই। শেষ পর্যন্ত বলছেন ওয়েবসাইট ফলো করুন। আমরা যোগ্য হয়ে, টেট উত্তীর্ণ হয়ে আমরা কি ভুল করলাম, কি ভুল করলাম? 9 তারিখের জন্য প্রস্তুতি নিন। মহামান্য বিচারপতি যে রায় দেবেন, সেই রায় মাথা পেতে নেব আমরা। যদি আমাদের পক্ষে রায় আসে, টানা 3-4 দিনের একটা প্রোগ্রাম কিন্তু কলকাতার রাজপথে হবে, আইনি পথে। আপনারা তৈরি থাকুন। যেহেতু একটা আইনি প্রসেসের মধ্যে আছে, এই বিষয়ে আমি বিস্তারিত কিছুই বলবো না, এটুকুই বলার। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। কারো যদি কিছু জানার থাকে, শশীভূষণ সাহা বলছে হ্যাঁ সঠিক সিদ্ধান্ত, ধন্যবাদ। কারো যদি কিছু জানার থাকে আমাকে বলবেন, আমি পরিষ্কার করে দেব। কিন্তু অহেতুক একজন হবু শিক্ষক হিসেবে জেলা গ্রুপগুলোকে উত্তাল করবেন না। আমি বার্তা দিইনি কি কারণে সেটাও বলেছি, আমি কেন গেছি সেটাও বলেছি।
এবং পরবর্তীকালে যে আমাদের একটা বড় কর্মসূচি আছে সেই বিষয়ের জন্যও কিন্তু আমি চাই না যে বেকার যুবক, বেকার শিক্ষিকাদের, যারা অবশিক্ষিকাদের বারবার খরচ করে এই কলকাতার রাজপথে আসুক। টানা 3 দিনের কর্মসূচিতে কিন্তু সবাই চাই। 3 দিনের কর্মসূচি থেকেই কিন্তু আমরা মুখ্যমন্ত্রীর সাথে দেখা চাই। প্রশ্ন একটাই, মুখ্যমন্ত্রীর দেখা চাই, মুখ্যমন্ত্রীর সাথে সামনাসামনি কথা হবে। এবার কিন্তু একটাই লক্ষ্য আমাদের প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর কাছে যাবেন, এটা কিন্তু লক্ষ্য। 9 তারিখের লক্ষ্য, 9, 10, 11, 12, 13 এই মাসেই কতদিন পাই আমরা সেটা আইনি পথে দেখব। এবার সামনাসামনি মুখ্যমন্ত্রীর সাথে কথা হতে চলেছে, আর এটা কিন্তু আমাদের যে করে হোক করতে হবে। মুখ্যমন্ত্রী কি বলছেন সেটাই দেখার, কারণ আমরা দেখেছি শিক্ষামন্ত্রী পরিষ্কার বলে দিয়েছে যে মুখ্যমন্ত্রী যদি গ্রিন সিগন্যাল দেয় আমি সবসময় তৈরি। পর্ষদ কি করবে? পর্ষদের তো কিছু করার নেই। বিকাশ ভবনের শিক্ষা দপ্তর যদি ওটা পাশ করিয়ে দেয় হয়ে যাবে, আবার শিক্ষা দপ্তর বলছে নবান্ন যদি করে দেয় হয়ে যাবে। এইরকম পাট করে একে অপরের উপর নির্ভর করছে। রতন বসাক একদম ঠিক দাদা। কারোর যদি কোনো অভিযোগ থাকে একটু জানাবেন। আমার যেটুকু লাইভ করার হয়ে গেছে, আপনারা যদি ব্যস্ত থাকেন মানে লাইভ অফ করতে পারেন। এবার কারোর যদি কিছু জানার থাকে আজকের বিষয়টা, যেহেতু আমার লাইভটা দেখে আপনারা হয়তো ভাবছেন যে বিদেশদা কি ব্যাপার, হঠাৎ করে কোথায় গেল, আমাদের তো বলেনি। আপনাদের কেন বলিনি? আপনারা আমার অনেক ভাই, আমার নিজের দাদা, আমি নিজের দাদা মতো ভাবি, নিজের ভাইয়ের মতো ভাবি আপনাদেরকে। 2022 প্রাথমিক টেট উত্তীর্ণ যারা আছেন, যারা লড়াই করেন চোখে চোখ রেখে, যারা বিভিন্ন আইনি সহায়তা করে আইনি পথে লড়াই করছেন যাতে আমাদের টেট কোয়ালিফাইড যাতে যুক্ত না হয়। 1594 এর মতো কেস যারা সুপ্রিম কোর্টে লড়ছেন, আপনারা 1060 এর মতো কেস আপনারা হাইকোর্টে লড়লেন, আপনারা ডিভিশন বেঞ্চে। তাদেরকে কোনো বিপদে বা কোনো না বুঝে কোথাও নামিয়ে দিতে আমি চাই না। কাউকে একটা অচেনা জায়গায় নামিয়ে দিতে চাই না আমি। যখন বুঝবো যে না এই জায়গাটা নিরাপত্তা আছে তখন কিন্তু আপনাদের নামাবো। আজকে যদি ঐক্য মঞ্চের সাথে যদি আলোচনা হতো অবশ্যই আমরা পথে নামতাম। ঐক্য মঞ্চের সাথে কেউ কোনোভাবে যোগাযোগ করেনি, তাই কোনো না জানা বিষয়ের মধ্যে, না জানা কর্মসূচির মধ্যে আপনাদেরকে ঠেলে দিতে পারি না। কারণ দিনের শেষে সমস্যা হলে আপনারা আমাকে বলবেন, আমাকে ধরবেন, বিদেশদা এই সমস্যা হলো তোমার জন্য আসলাম। এই কারণের জন্য আমি চাই না, যারা ব্যক্তিগত জিজ্ঞাসা করেছেন বলেছি এটা আপনার ব্যাপার, আমি ব্যক্তিগতভাবে গিয়েছি। আমি চাই পুরো 22 স্টেট পথে নামুক, পুরো 22 স্টেট স্বতন্ত্রভাবে আন্দোলন করুক। বিকাশ ভবনের মতো অভিযান চাই, বিকাশ ভবনের মতো পুরো 22 স্টেটকে আমি এই আহ্বান জানাচ্ছি। ঐক্য মঞ্চের যে সক্রিয় সদস্য যারা আছে তারা পথে নামলে আমি আশা রাখছি এপিসি ভবন অবরুদ্ধ করে দেব। আমার গতদিনের আমাদের সাথে যে ব্যবহার হয়েছে, যেভাবে আমাদেরকে কোনো প্রতিশ্রুতি রাখতে পারেননি, আমরা কিন্তু মুখ বুজে সহ্য করলাম। আর পরিষ্কারভাবে সববার কথা বলি, পরিষ্কারভাবে হবু শিক্ষক হিসেবে আমি বলি সবাইকে যে আমরা পুলিশ প্রশাসন কিন্তু বিরোধী নয়। বারবার বলছি আমরা হবু শিক্ষক, আমরা হবু শিক্ষক, আমরা হবু শিক্ষক, হবু শিক্ষিকা। আমরা কিন্তু পুলিশের বিরোধী নয়। আমরা বঞ্চনার বিরুদ্ধে যাব, বঞ্চনার বিরুদ্ধে যাব। আমাদের ইন্টারভিউ নোটিশ সেপ্টেম্বরে চাই। এর থেকে কিন্তু আমি একদম আমি শেষ দেখে ছাড়বো কোথায় ইন্টারভিউ নোটিশ কিভাবে আসে। আমরা তো ভুল কিছু দাবি করিনি। ভুল কিছু দাবি করেছি কি? তবে এই মিছিল করাটা একটা স্বাভাবিক দৃষ্টি, এখন মানে একটা মিছিল করাটা একটা প্যাশন হয়ে গেছে। এখন মিছিল করলাম, সংবাদ মাধ্যমে দেখালো, চলে গেলাম, কিন্তু এর মধ্যে লুকিয়ে আছে অনেক কষ্ট, অনেক ডিপ্রেশন। আমি বঞ্চনার বিরুদ্ধে বলছি, আমি সরকারের বিরুদ্ধে বলছি না। এর মধ্যে ডিপ্রেশন যুক্ত আছে অনেক। এইটা বোঝার দরকার। রাজ্য সরকারের যে কন্যাশ্রীর মতো একটা ঐতিহাসিক, কন্যাশ্রীর মতো একটা সর্বজন বিদিত এত সুন্দর একটা প্রকল্প আছে। কন্যাশ্রী যে সুবিধাগুলো
বাল্যবিবাহটা কিন্তু অনেক, বাল্যবিবাহ কিন্তু কমেছে, বাল্যবিবাহটা কিন্তু কন্যাশ্রী প্রকল্পের জন্য কমেছে, ঠিক ঠিক। তো এত ভালো প্রকল্প, লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প, সাথে সাথে এই যুব সমাজকে বঞ্চিত করে রাখলে তো এটা কি উন্নয়ন? এটা একটা দিক উন্নয়ন হচ্ছে, কিন্তু অন্যদিকে কিন্তু হচ্ছে না। যে মেয়েটা কন্যাশ্রী পেল, যে মেয়েটা ভালো রেজাল্ট করলো, ডিএলএড কোয়ালিফাই করলো এবং টেট কোয়ালিফাই করলো, সে তো চাইবে যে নিজে স্বনির্ভর হতে। আমি তো অবাক হয়ে যাচ্ছি, মানে অবাক হয়ে যায় আমি, কেন সবাই অবাক হয়ে যায় যে এই প্রকল্পগুলোর সাথে সাথে এই যুব সমাজকে কিন্তু আগে দেখতে হবে। যুব সমাজকে বঞ্চিত করে, যুব সমাজ মানে যোগ্যদের বঞ্চিত করে, এই যে টেট কোয়ালিফাই করে দীর্ঘদিন আমরা আছি, আমাদেরকে বঞ্চিত করে কোনো উন্নয়ন হতে পারে না, উন্নয়ন হয় না। খুব দ্রুত আমাদের ইন্টারভিউ নোটিশ দিতে হবে। আপনারা এখানে অনেকে আছে মানে নানা রকম কমেন্ট করে, তো এই সবগুলো এই 1594 বা এই প্রশ্ন ভুল, 22-এর প্রশ্ন ভুল, এরা কিন্তু ঐক্যমঞ্চ যে পদক্ষেপ নিয়েছে তারা কিন্তু চায় না যে পদক্ষেপগুলো নিই। তো এই বিষয়ে একটু নেগেটিভ কমেন্ট আসবে, আপনারা ভাববেন না কিছু। যারা টেট কোয়ালিফাইড তারা জানে 2022 প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চ লড়াই করে আসছে যাতে একজন টেট পাস যাতে আমাদের সঙ্গে না যুক্ত হয়, আর একটা টেট পাস আমরা যুক্ত হতে দেব না। ভিতরে ভিতরে অনেক কাজ করছি, সেগুলো সবকিছু হয়তো আজকে বুঝতে পারছেন না, আজকে বুঝতে পারছেন না, চাকরি পেয়ে বুঝবেন যখন ডিটেলস সব তুলে ধরবো। আমাদের মোহিত আছে, মোহিত কারাটি আইনের বিষয় কিন্তু খুব ভালো বোঝে, আমাদের পার্থজিৎ বণিক আছে, আমাদের সুভাষচন্দ্র বাগ আছে, আমাদের 23টা জেলা কিন্তু আমরা একসাথে লড়াই করছি। 23 জেলার সাধারণ চাকরি প্রার্থীরা প্রত্যেকে কিন্তু সাজেশন দেন, দাদা এটা করতে হবে, দাদা ওটা করতে হবে। কিন্তু এখন আমাদের প্রধান টার্গেট ইন্টারভিউ নোটিশ, এবং আমরা চাইছি বিএডের সার্টিফিকেট বাতিলটার সাথে সাথে চেষ্টা করছি আমরা। এটুকুই বললাম। আপনাদের যদি কিছু জানার থাকে শুধু এটুকু বলো, ঐক্যমঞ্চ লড়াই করতে জানে। আমাদের মিছিলগুলো কি বিকাশ ভবন অভিযান, কি এপিসি ভবন অভিযান, আমি বলবো যারা ঐক্যমঞ্চকে বঞ্চিত রেখে যারা মিছিল করেছে কলকাতার রাজপথে, আমাদের ব্যাকআপগুলো দেখুন। আমাদের ব্যাকআপ ঐক্যমঞ্চ কি আন্দোলন করতে পারে। কলকাতার রাজপথে আমরা আন্দোলন করেছি, আমরা দেখিয়েছি যে আমরা বঞ্চনার শিকার। আজকে প্রত্যেকটা ঘরে ঘরে নিউজ চ্যানেল থেকে শুরু করে এমনকি আমি বলতে পারি মুখ্যমন্ত্রীও জানেন আমাদের কথা মুখ্যমন্ত্রীও জানেন। কেন দিচ্ছেন না এটা আমরা সামনাসামনি জিজ্ঞাসা করতে চাই। তাই আগামী 9 তারিখ থেকে আশা রাখছি মহামান্য বিচারপতি যদি অর্ডার দেন, আমরা সেই অর্ডারে শান্তিপূর্ণভাবে কলকাতার রাজপথে আমরা কিন্তু ধারাবাহিক আন্দোলন করব কয়েকটা দিন। আমরা মানসিকভাবে প্রস্তুতি নিন, আসতে হবে 9 তারিখে, মানসিকভাবে প্রস্তুতি নিন, চেষ্টা চালিয়ে যাচ্ছি। তার আগে একটা বার্তা দিয়ে দেবো কি অবস্থায় আছে। আমরা কিন্তু আইনি পথে লড়ছি, অলরেডি আজকেও লড়েছি আমরা, এবং আগামী দিনেও লড়ব আমাদের সেই কর্মসূচিটা আনার জন্য। যেহেতু আইনি বিষয়, এগুলো আইনি রায় না বেরোনোর আগে কিন্তু এগুলো বলা ঠিক না, সেই জন্য আমি এইসব বিষয়গুলো বললাম না। আজকে আমি কেন গেছিলাম, কি কারণে গেছিলাম, সবাইকে যেতে বলিনি কেন, এই বিষয়টা আমি পরিষ্কার করলাম। যারা লাইভটা দেখে নেবেন, পিছনে যদি লাইভ যদি জানতে ভুল হয় লাইভটা দেখে নেবেন। সারাদিন খুব টায়ার্ড, রাতে কিছুক্ষণ ঘুমিয়ে আবার পর সকালে বেরিয়ে পড়েছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার এই জামা গায়ে দিয়ে দেখেছেন বাইরে, সেই অবস্থায় বসে আছি, মাথা বনবন করে ঘুরছে। মানসিক স্বাস্থ্য মোটেও ভালো না, মানসিক স্বাস্থ্য মোটেও ভালো না। কোনো আনন্দ নেই, কোনো কাজে কোনো আনন্দ নেই। আপনারা হয়তো মনে করেন যে বিদেশদা আছে, কিন্তু বিদেশদার যে মাথায় কি চাপ, আমার তো নিজের চাপ আছে। আর আমার ভোর থেকে অনেকেই কল করে, 6:30 7টা থেকে কল করে, বিদেশদা খুব ডিপ্রেশনে আছি। তখন থেকে শুনতে হয় রাত 12টা 1টা পর্যন্ত, তখন থেকে রাত থেকে শুনতে হয়, মানে ভোর থেকে শুনতে হয় খুব ডিপ্রেশনে আছি বিদেশদা, কবে ইন্টারভিউ নোটিশটা আসবে। আমার পুরো মুখস্থ হয়ে গেছে প্রত্যেকটা জেলার ভাষা, আঞ্চলিক টান আমারও আছে। কোন জেলার ছেলেরা কল করে আমি বলতে পারি।
তো তাদের চাপ আমার চাপ মিলে আমার মানসিক স্বাস্থ্য মোটেও ভালো না। অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। আর আমাকে যে এত মানুষ ভালোবাসে, আমি আজ দেখলাম যে না, আমার কাছে ভালোবাসা, আশীর্বাদ, দোয়া আছে। সবাই যারা টেট উত্তীর্ণ যোগ্য ক্যান্ডিডেট সবাই বেরিয়ে যাক, এই দোয়ায় আশীর্বাদ আমি মন থেকে, আমি হৃদয় থেকে আমি করছি। ভগবান, আল্লাহ, ঈশ্বর, গড সবার কাছে করছি এই যোগ্যরা যেন বেরিয়ে যায়, 22 স্টেট যেন কেউ পড়ে না থাকে। এই বলে আমার কিছুক্ষণ কথা বলা আমি শেষ করলাম। আপনারা ভালো থাকবেন। বিদেশদার প্রতি, ঐক্য মঞ্চের প্রতি যেভাবে ভরসা রেখেছেন রাখবেন। তবে আজকে আমি যেভাবে গেছিলাম এর সাথে ঐক্য মঞ্চ কোনোভাবে যুক্ত না। আমি ব্যক্তিগতভাবে মনে হয়েছিল এরকম একটা মিছিলে জয়েন করা যাক, তাই আমি গেছিলাম। এই বিষয়ে কোনো কিছুই জানা ছিল না আদৌ কি হবে, কি হতে চলেছে, তাই আপনাদেরকে বলা হয়নি। আপনারা দূর দূর জেলা থেকে আসবেন, বারবার আসতে পারেন না, তবে 9 তারিখে হতে পারে, আইনি পথে আসে লড়াইটা, দেখা যাক কি হয়। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আমাদের প্রধান এবং প্রথম লক্ষ্য ইন্টারভিউ নোটিশ, 50,000 ভ্যাকান্সি। আর কলকাতার বুকে আন্দোলন হবে না, এটা পরিষ্কার জানিয়ে দেবো। কলকাতার বুকে আর আন্দোলন হবে না, আমাদের ইন্টারভিউ নোটিশ এবং 50,000 ভ্যাকান্সি চাই। সবাইকে সংগ্রামী অভিনন্দন, ধন্যবাদ, ভালো থাকবেন। হ্যাঁ, পর্ষদ কাল কি বললো সেটা একটু বলুন। বাপ্পা হোসেন, দেখুন অনেকেই বলে যে বিদেশদা কি বলছে, অনেকে ডিপ্রেশনে থাকে, এই লাইভটা দেখার জন্য অনেকে অপেক্ষা করে থাকে। পর্ষদের গতকাল যেটুকু কথা আমি বুঝলাম, ওয়েবসাইট ফলো করতে বলছেন। ভাবতে পারছেন, কিছুই বলার নেই। বেলা 1টা থেকে, আমি তো বেরিয়েছি অনেক সকালে, 12:30 1টা থেকে অপেক্ষা করেছিলাম রাত 8টা পর্যন্ত পর্ষদে ছিলাম। বারবার বলছি আপনারা ক্লারিফিকেশন দিন, কি অবস্থায় রেখেছে 22কে। আমাদের সাথে ছিল 5%-এর যারা 2017 যারা প্যানেল হয়ে রয়েছে, 5%-এর ছেলেরা ছিল, প্রভু শিক্ষকরা ছিল। একই ব্যাপার, তারা দুজন ছিল, আমরা দুজন ছিলাম। একটাই কথা বললো, ওয়েবসাইট ফলো করতে। আমরা কতদিন ফলো করবো? এটা কোনো উত্তর হলো? সভাপতির ঘরের সামনে ঠাই বসে আছি, আমরা তো যোগ্য, আমরা একটাই কথা, যোগ্য। আমাদের নিয়ে কেন এমন হচ্ছে? এটুকুই, পাভেল স্মার্ট ঘোষ, এটুকুই বললাম। আর যদি কিছু জানার থাকে বলুন, আমি শেষ করে দেবো, বৃষ্টি হচ্ছিল। ধন্যবাদ, পাশে থাকুন। বিদেশ গাজীদা তোমার পাশে আছে, তোমার উপর বিশ্বাস আছে। দেখুন কুমারদীপ ভাই, আমরা পাশে অবশ্যই থাকুন। আমাদের লড়াইটা ন্যায্য লড়াই। আমি এটুকু বলবো, এই অধিকারটা আমাদের ছিনিয়ে নিতে হবে। আমরা তো কিচ্ছু চাইছি না, আমরা কিচ্ছু চাইছি? আমরা কিচ্ছু চাইছি না। আমরা চাইছি আমাদের যেটুকু যোগ্য। আমরা এই বারবার বলি যে আমরা খুব বড় ঘরের, খুব অর্থবিত্ত ঘরের কেউ নয়। আমরা প্রাথমিক শিক্ষক হতে চাই, প্রাথমিক শিক্ষিকা হতে চাই। বিশাল কিছু চাওয়া না এটা। বিহারে দেখুন, ত্রিপুরায় দেখুন, আসামে দেখুন, উড়িষ্যায় দেখুন, বিহারে টেট কোয়ালিফাইড আপনারা দেখুন না। আপনি বিহারের টেট, বাংলাতে অনেকে গিয়ে বিহারে চাকরি করছে। তো আমরা কে কি করছে জানছি না। আমরা মুখ্যমন্ত্রী মানবিক দৃষ্টি দেখতে চাইছি 2022-এর টেটের জন্য। কারো কিছু জানার থাকলে জিজ্ঞাসা করতে পারেন, লাইভটা শেষ করবো, অনেকক্ষণ হলো। শেষ করে দিলাম, ভালো থাকবেন সবাই, মানসিক প্রস্তুতি নিন। আমরা ধারাবাহিক আন্দোলনের পথে যাচ্ছি। বলেছিলাম পর্ষদের সাথে দেখা করে আমরা আন্দোলনের দিন ঠিক করব। পর্ষদ কিন্তু কোনো সদুত্তর দিতে পারেননি। আগে যেমন আমাদের পর্ষদ সভাপতি বলতো এখনই নিয়োগ দিতে বলুন না, আমি 50,000 নিয়োগ দেব। পর্ষদ সভাপতি, মাননীয় পর্ষদ সভাপতির সামনে আমি পরিষ্কারভাবে বলবো, স্যার আপনি এই কথা বলেছিলেন আমার সামনে, আপনি কথা ঘুরিয়ে দিলে হবে না। এ কথা কিন্তু বলেছিলেন আমাদেরকে যে এখন নিয়োগ দিতে দিলে 50,000 নিয়োগ দেব। এই কথা থেকে কিন্তু আমরা নড়ছি না, 50,000 নিয়োগ নিয়ে কিন্তু ছাড়বো। একজন বলছেন ভোটের আগে আন্দোলন হয় না কেন? দেখুন, আন্দোলনটা সবসময় আন্দোলন করাটা আমাদের লক্ষ্য নয়। বারবার একটা কথা বলি, আন্দোলনের সাথে সাথে আলোচনার প্রয়োজন আছে। বিক্রম বলছে দাদা ভ্যাকান্সির দিকটা দেখবে। ভ্যাকান্সিটা তো অবশ্যই দেখবো, নাহলে অনেক বঞ্চিত হবে। অনেক ভ্যাকান্সি যদি না দিতে পারে অনেক বঞ্চনার শিকার হবে। আজকে যারা নতুন
করোনার সময় বা পাশ করেছিল, আমার বলছি না তারা আমার শত্রু, আবার যারা 2002 2003 সালে যারা মাধ্যমিক দিয়েছিল তারা তো এদের সাথে কম্পিটিশন করে পারবে না। আমরা কোনো আইনি পথে যেতে বলছি না কাউকে, পরিষ্কারভাবে বলছি পর্ষদ আলোচনায় আসতে হবে, শূন্য পদটা বাড়াতে হবে। শূন্য পদটা বাড়ালে যাদের বয়স 42, যাদের বয়স 39, যাদের বয়স 37, যাদের বয়স 40 তারা কিন্তু এইবার কিন্তু চাকরি পেয়ে যাবে যদি শূন্য পদটা বাড়ায়। এই জন্য অপেক্ষায় থাকুন। 22 টেট 2022 প্রাথমিক টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চ স্বতন্ত্রভাবে কলকাতার রাজপথ থেকে নোটিশ নিয়ে আনবে, আমি বলে দিলাম পরিষ্কার কথা। আর বেশি অনেকক্ষণ লাইভ করেছি, আর বিশেষ কিছু বলবো না। সারাদিন জানেন যে সকালে বেরিয়েছি, সেই অবস্থায় বসে আছে, আপনাদের কথা দেওয়া ছিল বলে কিছু কথা বললাম। শূন্যপদ আমাদের 50,000 শূন্যপদ চাই, সেপ্টেম্বরে নোটিশ চাই। শূন্যপদটা আমরা 1-2 মাস পরে দিন, আমার বার্তা যারা দেখছেন আমি বলবো শূন্যপদটা 1-2 মাস পরে দিন, কিন্তু ফর্ম ফিল আপটা করিয়ে রাখুন, এটাই শেষ কথা। ধন্যবাদ।